যে বিরল খনিজ নিয়ে যুক্তরাষ্ট্র চীন দ্বন্দ্ব তা পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে বাংলাদেশে। আর সে কারণেই বাংলাদেশকে নিয়ে শুরু হয়েছে চীন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য প্রভাবশালী দেশের টানাটানি। এমনিতেই ভূ অবস্থানগত অবস্থানের কারণে বাংলাদেশ এখন সমস্ত শক্তির কেন্দ্রে, তাই মাথা খারাপ হয়ে যাচ্ছে প্রতিবেশী ভারতের। আর ঢাকার সঙ্গে ইসলামাবাদের ঘনিষ্ঠতা মানেই দিল্লির রাতের ঘুম উধাও। 2024-এ গোটা বছর জুড়ে কি করেননি নরেন্দ্র মোদী? বিশ্বজুড়ে বিভিন্ন দেশের 100 জন প্রভাবশালী মানুষের নামের তালিকায় নরেন্দ্র মোদীর নামই নেই। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান এবং বাংলাদেশ জামাত ইসলামের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের সাথে যে ঐতিহাসিক এবং যুগান্তকারী বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, সেই বৈঠকের আসল রহস্য অবশেষে কিছুটা হলেও বেরিয়ে এসেছে। এটা জামাত শিবির নেতাকর্মীদের জন্য এক ধরনের সুখবর বলা যায়। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বিরল খনি মিলল বাংলাদেশে। হাজার হাজার কোটি টাকার সম্পদের সন্ধান পেল বাংলাদেশ। এবার বাংলাদেশকে নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের গভীর পরিকল্পনা ফাঁস। বাংলাদেশ থেকে কিভাবে হাজার হাজার কোটি টাকা পার করতে চায় চীন ও যুক্তরাষ্ট্র, বেরিয়ে এলো তার অজানা সত্য, যা দেখলে চোখ কপালে উঠে যাবে। এদিকে চারদিক থেকে মহাবিপদে ভারত, মোদির পাশে নেই কেউ। ধীরে ধীরে নিজের গদি হারাতে বসেছে মোদি। অপরদিকে লন্ডনে ডক্টর শফিকুর রহমান তারেক রহমানের মধ্যে বৈঠকের আসল রহস্য বেরিয়ে আসলো। জানা গেল অজানা তথ্য, বাংলাদেশে বিরল খনির সন্ধান, বাংলাদেশকে নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের গভীর পরিকল্পনা ফাঁস, মোদির গদি নিয়ে টানাটানি এবং লন্ডনে ডক্টর শফিকুর রহমান ও তারেক রহমানের বৈঠকের আসল রহস্য বেরিয়ে আসার ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। যে বিরল খনিজ নিয়ে যুক্তরাষ্ট্র চীন দ্বন্দ্ব তা পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে বাংলাদেশে। আর সে কারণেই বাংলাদেশকে নিয়ে শুরু হয়েছে চীন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য প্রভাবশালী দেশের টানাটানি। এমনিতেই ভূ অবস্থানগত অবস্থানের কারণে বাংলাদেশ এখন সমস্ত শক্তির কেন্দ্রে, তাই মাথা খারাপ হয়ে যাচ্ছে প্রতিবেশী ভারতের। এখন বিশ্ব রাজনীতির পাশাপাশি প্রাকৃতিক সম্পদের কারণে বাংলাদেশের কাছে পাত্তাই পাচ্ছে না ভারত। এগিয়ে যাওয়ার মাপকাঠিতে এশিয়ার অভিজাত রয়্যাল বেঙ্গল টাইগার এখন বাংলাদেশ। আর যে ভারত এতদিন আমাদের সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারকে অন্যান্য অনেক কিছুর মতো অধিকার করতে চাইছিল, সেই ভারত এখন ভেজা বিড়াল। ডক্টর ইউনূসের সময় বাংলাদেশে যেন সোনার চাষ হচ্ছে। এখন শুধু সোনা নয়, আরো অনেক মূল্যবান ধাতুও পাওয়া যাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানি অ্যাপল আইফোন তৈরিতে বিরল মৃত্তিকা ধাতু আমদানি করে চীন থেকে। শুধু আইফোন না, গুরুত্বপূর্ণ যে কোনো ইলেকট্রনিক সামগ্রী তৈরিতে খনিজ ধাতু দরকার হয়। এই খনিজ ধাতু সবচেয়ে বেশি মজুদ রয়েছে চীনে। বর্তমান চীন মার্কিন যুক্তরাষ্ট্র দ্বন্দ্বে চীন সিদ্ধান্ত নিয়েছে এই বিরল মৃত্তিকা ধাতু আর রপ্তানি করবে না। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের 13 এপ্রিল প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি চুম্বক সহ বিরল মৌলের রপ্তানি বন্ধ রাখার জন্য নির্দেশ দিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। এর ফলে প্রচুর মৌল জাহাজীকরণের অপেক্ষায় বন্দরে পড়ে আছে। প্রতিবেদনে বলা হয়, বিশেষ অনুমতি ছাড়া চীন থেকে এ ধরনের পণ্য রপ্তানি করা যাবে না। সামারিয়াম, ডোলিনিয়াম, টার্বিয়াম, ডিসপ্রোসিয়াম, লিউটেনিয়াম, স্ক্যান্ডিয়াম, ইট্রিয়ামের মতো প্রায় 17টি বিরল মৌলের অভাবে আমেরিকার প্রতিরক্ষা শিল্প বড় সংকটে পড়তে পারে। আর এই বিশ্ব সংকটের সমাধান আছে শুধু বাংলাদেশে। বাংলাদেশে বিরল খনিজের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর। প্রায় 20 বছর ধরে খনিজ নিয়ে কাজ করছে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর। সংস্থাটির গবেষকরা বলছেন, বাংলাদেশের নদী অববাহিকার বালু, জেগে ওঠা চর, সৈকত বালু এবং কয়লা খনি থেকে বিরল খনিজের সন্ধান পাওয়া গেছে। উত্তরবঙ্গের স্বল্প গভীরতায় প্রাপ্ত ভিত্তিশিলাতে বিরল খনিজ থাকার সম্ভাবনার কথাও বলেছেন তারা। গবেষকদের ধারণা, সিলেট, সুনামগঞ্জ ও ময়মনসিংহ জেলার পাহাড় থেকে নেমে আসা পানির স্রোতধারার পললের সঙ্গে তেজস্ক্রিয় মৌল ও বিরল ধাতু থাকতে পারে। জিএসবি সূত্র থেকে জানা গেছে, শুরুতে যমুনা নদীর বালু পরীক্ষা করে সেখানে থাকা আকরিকের মধ্যে বিরল মৃত্তিকা মৌলের সন্ধান পায় জিএসবির গবেষক দল। জিএসবির অর্থনৈতিক ভূতত্ত্ব বিভাগের পরিচালক মোহাম্মদ আলী আকবর জানান, 2016 সালে যমুনা নদীর বালুতে আমরা ভারী আকরিকের সঙ্গে উল্লেখযোগ্য পরিমাণে বিরল মৃত্তিকা মৌল পেয়েছি। এর সঙ্গে কিছু মাত্রায় লিথিয়াম, ইউরেনিয়াম এবং থোরিয়ামও পেয়েছি। শুধু তাই নয়, দেশের প্রায় সবকটি নদীতে এগুলো পাওয়ার সম্ভাবনা রয়েছে। ধরলা নদীর বালু পরীক্ষা করে জিএসবির গবেষকরা স্যামারিয়াম, ইউরেনিয়াম, গ্যাডোলিনিয়াম, টার্বিয়াম ও ডিসপ্রোসিয়ামের মতো বিরল মৃত্তিকা মৌলের সন্ধান পেয়েছেন বলে জানিয়েছেন মোহাম্মদ আলী আকবর। তিনি বলেন, মূলত বালুতে থাকা খনিজ মোনাজাইট ও জিরকনের সঙ্গে বিরল মৃত্তিকা মৌলের উপস্থিতির প্রমাণ মিলেছে। প্রতি কেজি বালুতে 60 থেকে 176 মিলিগ্রাম এসব মৌলের উপস্থিতি পেয়েছেন তারা।
গবেষকদের গবেষণা বলছে বাংলাদেশে রয়েছে বিরল মূল্যবান ধাতু, আর এই ধাতুর সঠিক ব্যবহার বাংলাদেশকে নিয়ে যেতে পারে সবচেয়ে শক্তিশালী অবস্থানে। তবে তার জন্য দরকার একটা সঠিক পরিকল্পনা এবং দেশপ্রেম। 2024-এ গোটা বছর জুড়ে কি করেননি নরেন্দ্র মোদী? 2024-এর কথা বলছি এই জন্য যে গত বছরের কাজকর্মের বিচার করি বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিন গোটা বিশ্বের 100 জন প্রভাবশালীর নামের তালিকা প্রকাশ করছে। এই তালিকায় সাধারণত থাকেন বিভিন্ন দেশের আইকন, পথিকৃৎ, শিল্পী, রাজনৈতিক নেতা কিংবা বিভিন্ন ক্ষেত্রে যারা নতুন কিছু আবিষ্কার করছেন তাদের নাম। এই এপ্রিল মাসে টাইম ম্যাগাজিন তাদের 100 জন প্রভাবশালী মানুষের তালিকা প্রকাশ করেছে। আমাদের গদি মিডিয়ার কথা যদি সত্যি হয় তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডঙ্কা তো বিশ্বজুড়ে বেজেই চলেছে। তাহলে 1 নম্বরে তো থাকার কথা আমাদের মোদীজির নাম। কিন্তু গদি মিডিয়ার সুরে সুর মেলায়নি বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিন। ভাবছেন কত নম্বরে থাকতে পারে মোদীর নাম? শুনুন তাহলে, বিশ্বজুড়ে বিভিন্ন দেশের 100 জন প্রভাবশালী মানুষের নামের তালিকায় নরেন্দ্র মোদীর নামই নেই। নরেন্দ্র মোদীর নাম 100 জনের মধ্যে যেমন নেই, তেমন ভারতের কোনো ক্ষেত্রে কোনো শিল্পী, আইকন, রাজনীতিবিদের নামও কিন্তু এই তালিকায় নেই। টাইম ম্যাগাজিনের 100 জনের প্রভাবশালীর তালিকায় ভারতের কেউই নেই, কিন্তু আছেন বাংলাদেশের রাষ্ট্রপ্রধান। একটু চমকে গেলেন? ঠিকই ধরেছেন, এই তালিকায় টাইম ম্যাগাজিন রেখেছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের নাম। কেন নরেন্দ্র মোদীর নাম নেই, কেন মোহাম্মদ ইউনূসের নাম আছে, তার যুক্তিসঙ্গত কারণ কি রয়েছে? গদি মিডিয়া তো এই বিশ্লেষণ আপনার সামনে আনবে না, কিন্তু বিভিন্ন তথ্য যা গদি মিডিয়া সামনে আনে না তার যুক্তিসঙ্গত ব্যাখ্যা এবং বিশ্লেষণ করাই তো আমার কাজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামটি কেন নেই, এত চেষ্টা সত্ত্বেও কেন তিনি বিশ্বজুড়ে আর আগের মতো প্রভাব বিস্তার করতে পারছেন না, এটা অবশ্যই ব্যাখ্যা করার মতো বিষয়। এই এপিসোডে সেটা আনবে এবং সেই সঙ্গে এই এপিসোডে এটাও বিশ্লেষণ করব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত আসলে কিভাবে বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে পড়েছে। দেশ পিছিয়ে পড়লে তার রেটিংও তো সর্বত্রই কমে যায়। সুতরাং টাইম ম্যাগাজিনে 100 জন প্রভাবশালী নামের তালিকায় পিছিয়ে পড়া দেশের কেউ নেই। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান এবং বাংলাদেশ জামাত ইসলামের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের সাথে যে ঐতিহাসিক এবং যুগান্তকারী বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, সেই বৈঠকের আসল রহস্য অবশেষে কিছুটা হলেও বেরিয়ে এসেছে। এটা জামাত শিবির নেতাকর্মীদের জন্য এক ধরনের সুখবর বলা যায়, একটা সান্ত্বনার খবর বলা যায়, আশাবাদী হওয়ার মতো খবর বলা যায়। কারণ বিএনপি জামাত সমঝোতা, এটা জামাত শিবিরের জনশক্তির একদম মানতে পারছে না। জামাতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমাদের সাথে বিভিন্নভাবে কথা বলেন বা আমরা কথা বলি, এমনকি আমাদের ফেসবুক, ইউটিউবে আপনারা দেখতে পারেন অনেকে পরিচয় দিচ্ছে থানা আমির পরিচয়, নানান দায়িত্বশীল পরিচয়, যে না, তারা এটা মানতে পারছেন না যে বিএনপির সাথে আবার জোট হবে, অথবা বিএনপির সাথে নির্বাচনী বিষয়ে জামাত তাদের আগের অবস্থান থেকে সরে এসে সুর মেলাচ্ছে, এটা একদম টলারেট করতে পারছে না। এটা কেন? কারণটা মেলাতে কষ্ট হচ্ছে। কারণ একটা সহজ বিষয় দেখেন, জামাত ইসলামী কি একদম বোকা? এতটা বুঝে না? অথবা ভারত বললো আর জামাত ভারতের ফাঁদে পড়লো? এতটা সহজ কিন্তু জামাতের ক্ষেত্রে নয়। এর আগে বলে রাখি যে আমি জামাত ইসলামীর বিষয়ে অলওয়েজ আশাবাদী, অপটিমিস্টিক। আমি বিশ্বাস করি জামাত ইসলামী সাময়িক ভুল ত্রুটি করলেও আবার তার সংশোধিত হয়ে সঠিক পথে থাকবে, এবং আমি বিশ্বাস করি যে জামাত ইসলামের হাতে দেশ নিরাপদ, তাদের মাধ্যমেই তাদের নেতৃত্বে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। অথবা আমি অলওয়েজ অপটিমিস্টিক অন জামাত ইসলামী। এই জায়গা থেকে বলতে চাই যে জামাত ইসলামী তো সহজেই, এটা জামাতের একজন সাধারণ রকম কর্মীও বোঝেন, দিন যত যাচ্ছে জামাতের জনপ্রিয়তা তত বাড়ছে, বিএনপির জনপ্রিয়তা তত কমছে। অতএব যত দেরিতে নির্বাচন হবে তত জামাত ইসলামের জন্য ভালো, এটা তো একদম সহজ ক্যালকুলেশন। কারণ জামাতের প্রধান প্রতিপক্ষ বিএনপি, এটা তো স্পষ্ট। আর বিএনপির যে অবস্থা, নিজেদের মধ্যে যে কামড়াকামড়িতে উইকেটের পতন, সেঞ্চুরি করবে শীঘ্রই। এবং স্থানীয় সরকার নির্বাচন যদি হয়, বিএনপির করুণ অবস্থা হবে। বিএনপি চাঁদাবাজি করতে করতে, এই যে তারেক রহমান দেশে আসতে পারছেন না, দেশে আসছেন না, খালেদা জিয়া বলছিলেন যে আসবে এই এপ্রিলের মাঝামাঝি সময় কিন্তু শেষ, আসতে পারেন নাই। মানে এই যে তারেক রহমানের জন্য বাড়ি ধারায় বাসা রেডি করে অমুক, তুমি সব ভুয়ো কথা, আমরা আগেও বলেছি। কিন্তু কই আসার কোনো খবর দেখেন না। এর মানে দিন দিন বিএনপির অবস্থা করুণ থেকে করুণতর হচ্ছে। দেশে আসতে পারছেন না, লজ্জায় বিএনপির নেতারা কিছুদিন পর মুখ দেখাতে পারবেন না। বিএনপি নেতারা হতাশ হয়ে পড়েছেন। মির্জা ফখরুল্লাহ তারেক রহমানের অনেক অ্যাসাইনমেন্ট বাস্তবায়ন করতে পারছেন না, পরে তারেক রহমান নিজেকে ডিল করতে হয়। ডক্টর ইউনূসের সাথে হাতা কাছিয়ে বৈঠক করতে যে বের হয়ে বলে আমরা একদম সন্তুষ্ট নই, আমরা অখুশি। তা জামাত ইসলামী তো ওটা দেখে যে বিএনপির অবস্থা করুন, দিন যত সামনে যাবে জামাতের ক্ষমতা আসার সম্ভাবনা বাড়বে, বিএনপির জনপ্রিয়তা তত কমবে। তারপর জামাত কেন
দ্রুত নির্বাচন চায়। জামাত কি এত বোকা? আমিরে জামাত কি কিচ্ছু বোঝেন না? এটা তো হওয়ার কথা নয়। মানে এটা দিন রাত জামাত নেতাকর্মীদের তাড়িয়ে বেড়াচ্ছে যে কাজটা করলো কি। জামাত ইসলামীর লোকজন এখন বাসে উঠে, ট্রেনে উঠে দাওয়াতি কাজ করে মাইক বাজিয়ে যে জামাত ইসলামীতে যোগ দেন। বাড়ি বাড়ি ঘরে ঘরে গিয়ে বাড়ির সামনে হ্যান্ড মাইক বাজিয়ে জামাত ইসলামীর দাওয়াত দেয়, আর মানুষ দলে দলে জামাত ইসলামী করছে, জয়েন করছে, সহযোগী সদস্য ফর্ম পূরণ করছে। গণজোয়ার জ্যামিতিক হারে বাড়ছে। এই জায়গা থেকে কেন হঠাৎ করে নির্বাচন চাইবে এবং নেতাকর্মীরা হতাশ হয়ে পড়বে, বিতর্কিত হবে? মেলাতে পারছেন না। এবার আমি মিলিয়ে দিয়ে আসেন। নানান ব্যাখ্যা দিয়েছি, সবগুলো সঠিক, কিন্তু আসল ব্যাখ্যা কারণ অনেক থাকে। তার মধ্যে সবচাইতে মূল কারণ ডক্টর ইউনূস সরকারের সাথে জামাত ইসলামের বনিবনা না হয়। এটা অবশ্য জামাতের অযোগ্যতার কারণে এই অবস্থা। যেমন দেখেন, জামাত যদি 80% জনগণের সমর্থন পায়, সেক্ষেত্রে জামাতের দুইটা পয়েন্ট অত্যন্ত লজ্জাস্কর। একটা হচ্ছে এটিএম আজহারুল ইসলামের মুক্তি হচ্ছে না। এটিএম আজহারুল ইসলামকে জামাত হাসিনা পতনের 8 মাস 9 মাসের মধ্যেও মুক্ত করতে পারেনি। এই জন্য জামাতের নেতারা অনেক ক্ষেত্রে লজ্জায় মুখ দেখাতে পারেন না। কর্মীরা প্রশ্ন করেন যে কেন মুক্ত হচ্ছে না এখন, আপনারা কি করেন? আপনারা কি ধৈঞ্চা? আপনাদের কি কেউ গোনে না? বিএনপি তাদের সন্ত্রাসীদের বের করে নিয়েছে, ডজন ডজন হত্যা মামলার আসামিদেরকে বের করে নিচ্ছে বিএনপি, কোনো নেতারা জেলে নাই। আর সেখানে এটিএম আজহারুল ইসলামের মতো একজন জননেতা, একজন গোল্ডেন পিরিয়ডের নেতা জামাত ইসলামের, যে এটিএম আজহারুল ইসলাম তৈরি করা আর হয়তো 50 বছরে সম্ভব হবে না, তাকে মুক্ত করতে পারছেন না। এটা জামাতের জন্য প্রচন্ড লজ্জার। এবং আরেকটা লজ্জার, এখনো আপনারা নিবন্ধনটা আদায় করতে পারেন না, আপনারা কিসের রাজনীতি করেন? তো জামাতের জনপ্রিয়তা যতই বাড়ুক, ক্ষমতা আসার যতই সম্ভাবনা তৈরি হোক, এই দুইটা পয়েন্ট সমাধান না করতে পারলে জামাতের জনপ্রিয়তা দিয়ে কি করবে? জামাতের নেতাকর্মীরাই তো হতাশ হয়ে পড়ছে যে তারা নিবন্ধনও পাচ্ছে না, এটিএম আজহারুল ইসলামের মুক্ত হচ্ছে না। এখন এই জায়গাটা ডক্টর ইউনূস সরকার জামাতের সাথে গেম খেলছে। কিভাবে? জামাত কোনো কিছুর বিনিময় ছাড়াই ডক্টর ইউনূস সরকারকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছিল, যে স্পষ্ট জামাতের সেক্রেটারি জেনারেল বলছিল। এখন জামাতের নেতাদের না সুর পরিবর্তন হয়েছে, কিন্তু কয়েকদিন আগেও তো লন্ডনের বৈঠকের আগেও বলেছিলেন, স্পষ্ট বলেছিলেন যে নির্বাচনের সময়সীমা নিয়ে আমরা কোনো কথা বলছি, এটা ডক্টর ইউনূসের উপর, আমরা কোয়ালিটি নির্বাচন চাই। এর মানে ডক্টর ইউনূস ক্ষমতায় থাকুক, যেদিন ইচ্ছে সেদিন নির্বাচন দিক, প্রয়োজন মতো সংস্কার করুক, সময়সীমা নিয়ে কোনো কথা বলবো না, এভাবে ডক্টর ইউনূসকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছিল জামাত ইসলামী। এদিকে ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভে রাস্তায় নেমেছে দেশটির হাজার হাজার মানুষ। শনিবার ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল ছিল গোটা যুক্তরাষ্ট্র। এদিন দেশটির প্রতিটি অঙ্গরাজ্যেই ট্রাম্প প্রশাসনের নীতির বিরোধিতা করে রাস্তায় নেমে আসেন আমেরিকানরা। এই বিক্ষোভকে স্বাধীনতার জন্য নতুন লড়াই বলে অভিহিত করেছেন তারা। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, শনিবার ট্রাম্প বিরোধী স্লোগানে মুখরিত হয়েছিল দেশটির প্রতিটি অঙ্গরাজ্য। প্রেসিডেন্ট সাম্প্রতিক নীতির বিরোধিতা করে রাজপথে নেমে আসেন হাজার হাজার মানুষ। এই বিক্ষোভের নাম দেওয়া হয়েছে 50-551, অর্থাৎ 50টি অঙ্গরাজ্যে 50টি বিক্ষোভের আন্দোলন এক ও অভিন্ন। বিক্ষোভের এই কর্মসূচিকে আমেরিকার স্বাধীনতা যুদ্ধ শুরুর 250তম বার্ষিকীর সঙ্গে মিলিয়ে আয়োজন করা হয়। হোয়াইট হাউস ও টেসলার কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন বিক্ষোভকারীরা। দেশটির কেন্দ্রীয় শহরগুলো অংশ নেওয়া বিক্ষোভকারীরা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ প্রকাশ করেছেন। অনেকেই মার্চে যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত কিলমার অ্যাব্রেগো গার্সিয়াসকে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন। 15 মার্চ কিলমারকে এল সালভাদরে নির্বাসিত করে ট্রাম্প প্রশাসন। বিবিসি বলছে, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সহিংসতা ক্রমশ স্বাভাবিক হয়ে উঠছে। এপ্রিলের শুরুতে ট্রাম্প বিরোধী হ্যান্ডস অফ বিক্ষোভে বিপুল পরিমাণ মানুষ অংশ নেয়। জনমত জরিপের তথ্য বলছে, দিন দিন অজনপ্রিয় হয়ে উঠছেন ট্রাম্প। রিপাবলিকান এই নেতার বেশ কিছু পদক্ষেপের ফলে শুরু থেকে তার প্রশাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বহু আমেরিকান।